কুবলা খান, এটা একটা রোমান্টিক কবিতা। রোমান্টিক কবিতা মানে আপনারা বুঝতেই পারছেন, কবিতাটি রোমান্টিক যুগে লেখা হয়েছে এবং প্রকাশিত হয়েছে। কবিতাটি কুবলা খান নামকরণের পিছনে বিশেষ কারণ আছে। তাহলে কুবলা খাঁ কে ছিলেন? না, কুবলা খাঁ ছিলেন গ্র্যান্ডসন অফ গ্রেট জেঙ্গিস খান। এই জেঙ্গিস খান সম্ভবত রুল করেছিলেন 1206 থেকে 7 অবধি। তিনি ছিলেন অ্যাকচুয়ালি দ্য ফাউন্ডার অফ দ্য মঙ্গোলিয়ান এম্পায়ার। আর কুবলা খাঁ তিনি রুল করেছিলেন সালটি হচ্ছে 1257 থেকে 1294 পর্যন্ত। The Kubla Khan by Samuel Taylor Coleridge as a romantic poem. It has some romantic features. For example, the power of imagination and poet. এই কবিতার বিশেষভাবে তার কল্পনা শক্তির যেটা অদম্য শক্তি সেটা, এবং কবির এটাতে ভর করে এত সুন্দর একটা কবিতা লিখেছেন, সেটাই বই প্রকাশ ঘটেছে কবিতায়, সেটা একটা দেখানো ঘটেছে। নেচার অ্যান্ড সুপার ন্যাচারালিজম, রোমান্টিসিজমের আরেকটা বৈশিষ্ট্য হলো প্রকৃতি এবং সুপার ন্যাচারালিজম, অর্থাৎ স্বাভাবিকতা, অর্ডিনারি জিনিস এবং তার সাথে যেন মিলিং হয়ে আছে কোনোভাবে একটা অতীন্দ্রিয়, একটা সুপার ন্যাচারালিজম, যেটা সাধারণ যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করে আমরা বুঝতে পারি না, আমাদের ইন্দ্রিয় গ্রাহ্যের এবং ইন্দ্রিয় সাধারণ বিচারের বাইরে। এছাড়াও এই কবিতার থিম হচ্ছে কনফ্লিক্ট অ্যান্ড ডুয়ালিটি। কনফ্লিক্ট বলতে কি? দ্বন্দ্ব। একটা কবিতায় কখনো দেখা যাবে দুটো জিনিসের মধ্যে কন্ট্রাস্ট রয়েছে। সেটা কীরকম কনফ্লিক্ট? যেমন রেশনাল চিন্তাভাবনা, যেগুলো সাধারণ যুক্তি দিয়ে বিচার করা যায়, ন্যাচারাল জিনিস। আবার ইমাজিনেশন, দ্যাট মিনস ওয়াইল্ড ইমাজিনেশন করতে হবে যে সমস্ত বিষয়গুলোকে ভাবতে গেলে বা বুঝতে গেলে। এছাড়াও কনফ্লিক্ট রয়েছে প্লেজার অ্যান্ড ডেঞ্জারের মধ্যে, দুটো ভাগ আলাদাভাবে। এছাড়াও সানলাইট, ডিপ ডার্ক অর আইস, অর্ডার অর ক্যাওস, এই ধরনের অপোজিশন কবিতার মধ্যে দেখা যায়। এছাড়াও এক্সোটিসিজম কবিতার মধ্যে একটা বড় বৈশিষ্ট্য, অ্যান্ড ওরিয়েন্টালিজম। এক্সোটিসিজম কি? অর্থাৎ এইখানে দেখতে পাবো কবিতায় যে সমস্ত ভাবনা, যে সমস্ত কবি তার কল্পনা প্রকাশ করেছেন তার লেখনীর মাধ্যমে, সেগুলো আমাদের সেন্সকে অ্যাপিল করে, অর্থাৎ ডাইরেক্ট অ্যাপিল টু আওয়ার সেন্সেস অর সেন্সুয়ালিটি। ইট মিনস আমাদের সেন্স, আইজ, হিয়ারিং, এইসবগুলোকে কীভাবে অ্যাপিল করবে লেখার মাধ্যমে, সেগুলোর মধ্যে অ্যাপিল আসবে। এছাড়াও ওরিয়েন্টালিজম মিনস লাভ ফর fascination, love or fascination with the East. সো রোমান্টিক লিটারেচার বৈশিষ্ট্য হিসেবে দেখতে পাওয়া যায়। এছাড়াও রয়েছে আনঅ্যাটেনেবল আইডিয়াল, দ্যাট মিনস দ্য poem ends with the poet longing to rapture a vision that has passed, emphasizing the fleeting and elusive nature of inspiration and artistic perfection. তাহলে কি বোঝা গেল? যে আমরা অনেক সময় কিছু লিখতে গেলে খাতাতে আগে প্রিপ্ল্যান করি, ভাবি অনেক কিছুই, বা অনেক সময় আমরা সেটা অনুপ্রেরণা পাই, যেখানে ফর এক্সাম্পল এখানে কবি অনুপ্রেরণা আইডিয়া পেয়েছিলেন ভিশনে পুরো লেখাটাকে নিয়ে, এবং তিনি সেই পুরো লেখাটা লিখতে পারেননি কিন্তু। তাই এখানে আনঅ্যাটেনেবল, যেটা কখনোই আমাদের কাছে সম্ভব নয় পাওয়া, সমস্তটাই কল্পনার মাধ্যমে, যদিও আমাদের ইন্সপিরেশনটা ন্যাচারাল এবং সেটা আমাদের কাছে ইলিউসিভ করে, আমাদেরকে মাঝে মাঝে হয়তো আর্টিস্টিক পারফেকশনটা আমাদের কী করে
আমাদেরকে কিছুটা ঠকিয়ে যায় পুরোটা না এসে, এই ধরনের আনটেনেবল আইডিয়া। তো কবিতার প্রসঙ্গে বলতে গেলে বোঝা যায়, যেমন আমরা ধরুন বললাম, কবিতাটার একটা পিছনে ছোট্ট একটা ইতিহাস রয়েছেন। কবি পার্সোনালি ব্যাকগ্রাউন্ড দেখলে কবি একবার অসুস্থ হয়েছিলেন এবং কোনো কারণে, সেই আমি অত ডিটেলসে যাচ্ছি ছোট্ট ভিডিওর মধ্যে, কবি সেই সময় খুব শারীরিক দুর্বলতায় থাকেন এবং তিনি ওষুধ সেবন করতেন নানান ধরনের। তার ফলে তার শারীরিক এবং মানসিক তিনি একটা দুর্বল হয়ে পড়েছিলেন হালকাভাবে। সেই সময় তার কিছু একটা বিশেষভাবে কোনো শক্তি ছিল না ভালো কিছু করার। তিনি বাড়িতে বসে সময় কাটাতেন গল্প পড়ে নানান ধরনের। তো তিনি এই সূত্রেই গল্পটি, যে গল্পের সূত্র যেখান থেকে গল্পটা আমাদের কুবলা খাঁ কবিতাটা আসে, সেটা তিনি পান আইডিয়াটা, যেটা হচ্ছে তিনি পড়ছিলেন একটা লেখা, পার্চেজের লেখা দেখতে পাবেন আপনারা। এই পার্চেজের লেখা পিলগ্রিমেজ তিনি পড়ছিলেন। তো সেখানের বর্ণনা কুবলা খাঁ সম্পর্কে, কুবলা খাঁ স্টেট সম্পর্কে, এছাড়াও তিনি কিছু কিছু রেফারেন্স পেয়েছিলেন মিল্টনের প্যারাডাইজ লস্ট বুক নাম্বার 4 থেকেও এখানে কিছু রেফারেন্স রয়েছে। তো যাই বলুন, এইসবগুলোর থেকে তিনি দীর্ঘ অসুস্থতার কারণে এগুলো পড়াশোনা করতেন। তারপর তিনি ঘুমের মধ্যে এই কবিতাটি পুরোটাই তিনি দেখেন। এই জন্য এই কবিতাটিকে দেখা যায় কোনো সময় লেখা হয় যে কুবলা খাঁ, যেমন আমরা এখানে লিখেছি কুবলা খাঁ অর আ ভিজন, লিখেছেন বইয়ে কুবলা খাঁ আ ভিজন ইন এ ড্রিম, অর্থাৎ এ ভিজন ইন এ ড্রিম is one of the most famous poems of Samuel Teticoides. কবিতাটি composed 1797 and published in 1816. Actually, the Coleridge claimed the poem was inspired by an opium-induced dream. After reading about the Mongolian Emperor Kublai Khan in Samuel Parche's Pilgrims, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি স্যামুয়েল পার্চেজের লেখা পিলগ্রিমেজ কবিতা, পিলগ্রিমেজ লেখাটি তিনি পড়েন এবং সেখানে আইডিয়া এটা পান এবং তিনি কখনো ঘুমিয়ে পড়েন। সে তার পড়ার পর তারপর ঘুমের মধ্যে এই স্বপ্নটি দেখেন এবং এই কবিতাটি সম্পর্কে তিনি জানতে পারেন এবং ঘুম থেকে উঠেই তিনি লিখবো বলে ভেবে নেন এবং লিখতেও বসেন। এবং কি হয়, লিখতে গিয়ে তিনি ইন্টারাপ্টেড হন, বাধা পান। কোনো কাজই অর্থাৎ পোকলন থেকে একটা বিশেষ জায়গা, সেখান থেকে তার ডাক আসে। কোনখান থেকে বললাম, সেই জায়গাটি হচ্ছে আমাদের তার বিজনেস পারপাসে তাকে ডেকে নেওয়া হয়। কোথায় না, পোর্ক লক বলে একটি জায়গার থেকে একটা ব্যক্তি আসেন, তাকে ডেকে নিয়ে যান এবং তার কাজে বাধা হয় এই লেখাতে এবং তিনি 1 ঘন্টা পর ফিরে আসেন। তখন তার লেখাটা পুরো মাথার থেকে পুরো ভাবনাটা আউট হয়ে যায় এবং যেটা ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি কবিতা ম্যানিফেস্টেশন হিসেবে। তো কবিতায় এই জন্যই এটাকে সাবটাইটেল করা হয়েছিল দ্য ফ্র্যাগমেন্ট। কবিতা টাইটেল করা হয়েছিল দ্য ফ্র্যাগমেন্ট, যেমন আমি ছোট্ট করে নোট করেছি, এই যে সাবটাইটেল দ্য ফ্র্যাগমেন্ট। আর এই যে এখানে নোট করা আছে পার্চেজের পিলগ্রিমেজ থেকে, স্যামুয়েল পার্চেজের পিলগ্রিমেজ থেকে আইডিয়া পেয়েছিলেন। আর এদিকে নোট করেছি কম্পোজ 1797, পাবলিশ 1816। আর এটা যে হালকা এই যে লেখা হয়েছে যে কুবলা খাঁ কে ছিল, যেমন কুবলা খাঁ ছিলেন চেঙ্গিস খাঁ, যে লিখেছি আমি, যে 1206 থেকে 1227 পর্যন্ত রাজত্ব করেছিলেন, তারই গ্র্যান্ডসন কুবলা খাঁ। আর কুবলা খাঁ এই যে লিখেছি আমি 1257 থেকে 1294 পর্যন্ত তিনি রুল করেছিলেন। তো এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করলাম আর টাইটেল সম্পর্কেও বললাম। এখন কবিতার ছোট্ট ভিডিওর মধ্যে কবিতার একটু বেঙ্গলি মিনিংটা আমরা দেখে নেব। তো ছোট্ট করে কবিতাটি আলোচনার মাধ্যমে, ছোট্ট প্রশ্নের মাধ্যমে আমরা কবিতাটি দেখে নেব। এখানে ফার্স্ট লাইনে কি লেখা আছে, কবিতাটি 54 লাইন, মোটামুটি 54 লাইন হবে। যদিও কবি স্যামুয়েল টেলর কোলিজ ভেবেছিলেন এটা ঘুমের যে কবিতাটা প্রায় 200 বা 300 নিচে নয় লাইনের, কিন্তু তার কাজে বাধার কারণে এই কবিতাটি হয়ে যায় প্রায় 54 লাইনের। তো ফার্স্ট লাইন কি আছে একটু দেখে নিই সংক্ষেপে দ্রুততার সাথে। ইন জানাডু
ডিড কুবলা খাঁ আর স্টেটলি প্লেজার ডু ডিক্রি। ডিক্রি কথাটার অর্থ হচ্ছে কমান্ড। জানাডু অনেক জায়গায় জানাবু, এরকম অনেক জায়গায় এটা নিয়ে টার্মটা নিয়ে একটু সমস্যা রয়েছে। অনেক জায়গায় কখনো জানাডু, কখনো জামডু, জান্ডু এ টাইপের ইউজ করা হয়, কিন্তু যাই হোক এখানে এটা পেয়েছে জানাডু। তো জানাডু ইজ সামার ক্যাপিটাল অফ কুবলা খাঁ। এই জানাডুর জায়গা যেখানে কুবলা খাঁ আদেশ করে তার মানুষদেরকে, তার মেনদেরকে, তার কর্মচারীদেরকে যেখানে একটা প্রমোদ ভ্রমণ তৈরি করার জন্য, যে কমান্ড করেন ডিক্রি করার জন্য। অর্থাৎ রাজা কুবলা খাঁ তিনি আদেশ করেন জানাডুতে এক দারুণ প্রমোদ ভবন বানানোর নির্দেশ দিয়েছিলেন। নেক্সট কি আয়, ওয়ার আলফা দ্য স্যাক্রেড রিভার র্যান থ্রু ক্যাভার্নস মেজারলেস টু ম্যান ডাউন টু সানলেস। অর্থাৎ এখানে দেখা যাবে, এই কবিতা যদি বানান ধরে ধরা যায়, কি দেখা যাবে, যে এখানে দেখতে পাবো আমরা এই আল্প নদী অসীম গভীর খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অন্ধকার অন্তঃসলিল এক সমুদ্রে গিয়ে পড়েছে, অন্তঃসলিল পড়েছে। অর্থাৎ আল্প, এই যে দাগ দিয়েছি আমি আল্পটা, যে আল্প তিনি একটা হচ্ছে পবিত্র নদী, যেটা র্যান থ্রু গিয়ে গেছে গহরের মধ্য দিয়ে, যেটা মাপা যায় না গহরটা, টু এ ম্যান মানুষের জন্য যেটা পরিমাপযোগ্য অসম্ভব, সেটা গিয়ে গেছে একটা সানলেস সিয়ের কাছে, সেটা গিয়ে মিশেছে যে প্রদেশটা দিয়ে। অর্থাৎ সানলেস সি মিনস যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারবে না, এতটাই সমুদ্রটা হয়তো বা সাগর গভীর, এবং যেটা মানুষের কাছে পরিমাপযোগ্য নয়, এরকম জায়গায় যে আল্প নদী, পবিত্র নদী গিয়ে মিশেছে, সেই জায়গার তীরে এটা বানানোর নির্দেশ দিয়েছিলেন। তো আল্প ইমাজিনারি যদিও একটা নদী, তবুও অনেক জায়গায় আমরা সম্ভবত দেখি এটা গ্রিক রেফারেন্স রয়েছে, গ্রিক কোথাও রেফারিং রয়েছে, কোথাও কোনো জায়গায়, যে এটা একটা কি নদী, যে বলা যেতেই পারে যে পারহেপ সম্ভবত আলফিউন্স নদীর কথা বলা হয়েছে, অনেক জায়গায় লেখা থাকে, বা এখানে যেমন লেখা রয়েছে, লেখা আছে কি, এক মিনিট দেখা যাক, সম্ভবত আলপটা এই ধরনের একটা নদী, আলফা বলা যেতে পারে। আলফা, যে গ্রিক আলফা নদীর কথা বলা হয়েছে, রেফারিং একটু লেখা আছে গ্রিক আলফা, যেমন এখানে গ্রিক আলফার কথা বলা হয়েছে, গ্রিক আলফা নদী, বিজ্ঞানী গ্রিক আলফা নদী। সো কাম টু দ্য পয়েন্ট, এরপর আমরা চলে আসি এই জায়গাটায়। সো twice 5 miles of fertile ground. So twice 5 miles of fertile ground with walls and towers were girdled round. And there were gardens bright with cinemas reels, where blossomed many an incense-bearing tree. And here were forest and ancient as the hills. অর্থাৎ এই মানেটা কি হবে বাংলাতে, এখানেই 10 বর্গ মাইল, এই যে 5 মাইলস, 10 বর্গ মাইল জুড়ে এক বিরাট এলাকা দেওয়াল দিয়ে ঘেরা হয়েছে প্রমোদ ভবন তৈরির জন্য। এই জায়গাটিতে নদী আঁকাবাঁকা হয়ে বয়ে চলবে, নানা সুগন্ধি ফুলের গাছ থাকবে, চারিদিকে সবুজে সবুজ ভরা থাকবে। নেক্সট এখানে চলে আসি, বাট oh, the deep romantic sachem which slanted down the green hill at what a sudden cover. সেখানে ছিল এক গভীর খাত, একটা গভীর খাত। যে খাতটা, এই খাত পাহাড়ি জঙ্গলে যেন থরে থরে ভাগ করে দিয়েছিল, ভাগাভাগি সমস্ত জায়গাটাই ছিল বন্য, পবিত্র এবং অলৌকিক। এইখানে দেখো, বাট দ্য ডিপ রোমান্টিক সেজম উইচ স্ল্যান্টেড, এই রোমান্টিক সেজমটা অর্থাৎ এটা গহ্বরা খন্দর, যেটা তির্যকভাবে ভেঙে নিচের দিকে নেমে গেছে, সেটা রোমান্টিক বলার পেছনে কারণটা কি না, রোমান্টিক বলার পেছনে কারণটা হলো না, এই সেজমটা তোমাকে এমন কিছু ভাবনা দেবে, দেখার পর ভয় হতে পারে, সেটা রোমান্টিক অন্য কিছু ভাবনা হতে পারে, এই ভাবনাটার জন্যই ভালো ভাবনা হতে পারে, তাই এই সেজমটাকে রোমান্টিক সেজম বলা হয়েছে। হুইচ স্ল্যান্টেড ডাউন দ্য গ্রিন হিল আট ওয়াট আর সিডান কভার,
এবং পুরো জায়গাটাতে এই সিডান জাতীয় গাছে পুরো জায়গাটা ঘেরা হবে। অর্থাৎ পুরো জায়গাটা মানেটা কি দাঁড়ালো, যেখানে কি হবে মানেটা যে চারিদিকে কি হবে পাহাড়ি খাত, সেখানে জঙ্গল থেকে থরে থরে জঙ্গল জায়গাটিকে ভাগ করে দিয়েছে, সমস্ত জায়গাটাই ছিল বন্য, এই যে বড় জায়গাটাই ছিল বন্য এবং পবিত্র এবং অলৌকিক। এনচ্যান্টেড কথাটা এখানে ব্যবহার করা হয়েছে, এখানে কোনো মুগ্ধকর নয়, একটা পবিত্র, একটা রহস্যময়, একটা মিস্টেরিয়াস সেন্স দেওয়ার জন্য এনচ্যান্টেড কথাটা ব্যবহার করা হয়েছে। দেখা যাচ্ছে অ্যাজ যেমন বাট করা হয়েছে। নেক্সট, অ্যাজ এভার বিনিথ আ ওয়েনিং মুন ওয়াজ হন্টেড। এখানে কিছু বলছে বাই ওমেন ওয়েলিং ফর হার ড্যামন লাভার। অ্যাজ বিনিথ অর্থাৎ এখানে একটা ওয়েনিং মুন অর্থাৎ ডুবু ডুবু চাঁদ বা হালকা চাঁদ দেখতে আলোয় প্রভ, সেটা কি হবে ওয়াজ হন্টেড। হন্টেড মানে শিকার কিছু বলা হচ্ছে না, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বারবার দেখা হবে, বারবার দেখতে থাকবেন তিনি ভয়ে বা অস্থিরতায়। কে দেখতে থাকবেন? বাই ওমেন একজন মহিলা, কান্না সুরে ফর হার ড্যামন লাভার। অর্থাৎ এখানে বলতে পুরো মানেটা বলতে গেলে হয় ডুবু ডুবু চাঁদ বা হালকা বা নিষ্প্রভ চাঁদকে বারবার অস্থিরতায় বা ভয় মিশ্রিত যেন কিছু আতঙ্কে দেখতে থাকবেন এক মহিলা দুঃখ কাতর অবস্থায়, কার জন্য? যখন তিনি অপেক্ষা করতে থাকবেন তার দৈত্য প্রেমিকের জন্য। ঘটনাচক্রে হয়তো অতীতে সেই ড্যামন লাভার তাকে ত্যাগ করে চলে গেছে কষ্ট দিয়ে, তার জন্য তিনি অপেক্ষা করবেন। And from this chasm with ceaseless turmoil seething as if this earth in fast thick pants were breathing, a mighty fountain momently was forced. অর্থাৎ কি দাঁড়ালো, যদি একটু বাংলা করি এটা আমরা দেখতে পাবো, এই ফাটল থেকে শক্তিশালী এক ঝর্ণা সর্বদাই গর্জন করতে করতে বয়ে চলেছে। এইখানে অ্যান্ড ফ্রম দিস চেজাম দেখতে পাচ্ছি এই খাদ থেকে উইথ সিজলেস টার্ময়েল, এখানে হচ্ছে অনবরত ঝামেলা, এক বিপর্যয়, টার্ময়েল দুর্যোগের সিদিং, অর্থাৎ যেটা আমরা দেখতে পাবো সিদিং কথাটার অর্থ হচ্ছে আমরা এখানে কিছুটা শীষ দিয়ে আওয়াজ করার মতো, কিছুটা সময়ের সাথে সাথে সেখান থেকে শব্দ করে কিছু বেরিয়ে আসা, এরকম ব্যাপারটা। অ্যাজ ইফ দিস আর্থ যেন মনে হবে কি, অ্যাজ ইফ দিস আর্থ in is fast were breathing a mighty fountain momently was forced, যেন পৃথিবীতে এখানে হালকা শ্বাস প্রশ্বাস নিতে চাই, শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এই ব্রিদিংটার মাধ্যমে, টার্ময়েলটার মাধ্যমে, এই থিক প্যান্টসের মাধ্যমে, থিক আর হালকা ব্রিদিংয়ের মাধ্যমে এখান থেকে একটা শক্তিশালী ঝর্ণা বয়ে গেছে। নেক্সট, amid whose swift half intermittent burst huge fragments vaulted like rebounding hail or chaffy grain beneath the thresher's fell. অর্থাৎ কি বলা যেতে পারে, এটাকে সংক্ষেপে বলা যেতে পারে প্রতিবার গর্জনের সাথে প্রচুর পরিমাণে পাথরের ছোট্ট ছোট্ট টুকরো নিক্ষেপিত হয়ে উৎক্ষেপিত হয়ে উঠছে। এইসব অর্থাৎ উপর থেকে যে কোনো পাহাড়ি নদী বা ঝর্ণার থেকে যখন খাড়া ঢালের মাধ্যমে পাহাড় দুম করে এসে জলটা পড়তে থাকে প্রবাহমান নদী বা ঝর্ণার থেকে কোনো গহরের দিকে নেমে যায়, ঠিক এই বর্ণনাটাই দেখানো হচ্ছে। সেখান থেকে জল তো পড়বে, তার সাথে সাথে জলে সাথে বাহিত হওয়া ছোট ছোট নুড়ি পাথর, পাহাড়ি পাথরের চাই, সেগুলো পড়তে থাকবে জলের সাথে। এইসব পাথরগুলো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে এই দিক মানে প্রবাহের দিকে ছড়িয়ে পড়বে। এইসব পাথরের টুকরোগুলোই যেন শিলাবৃষ্টির মতো পৃথিবীর বুকে আছড়ে পড়ছে। আবার যেমন শিলাবৃষ্টির সময় দেখা যায় বিভিন্ন বরফে ছোট ছোট কণা উপর থেকে, বা বড় কণাও হতে বা মাঝারি কণাও হতে ছিটকে পড়ে চারিপাশে পৃথিবীর উপর, ঠিক এইভাবেও ওই জলের সাথে বাহিত হওয়া ছোট ছোট পাথরের টুকরোগুলো যেন সেখানে বাহিত হয়ে পড়ে যাচ্ছে, চিটকে পড়েছে। এই ইমেজটা হেলের সাথে অর্থাৎ শিলাবৃষ্টির সাথে তুলনা করা হয়েছে। আর কি করা হয়েছে, যেন বলা যেতে পারে অথবা যে চ্যাফি, কি চ্যাফি গ্রেন মানে কি, চ্যাফি গ্রেন কথাটির অর্থ হচ্ছে যে ফসল, ধর ধান ঝাড়াই হয়, আমরা দেখেছি সাধারণ এলাকায়
ধান প্রথম যখন মেশিনে ঝাড়াই করা হয়, এখন তো দেখা যায়, আগে তো এখন তো মেশিনে সব কিছু করছে, আগে যখন যেটা পায়ে করে করা হতো, ধান ঝাড়ার পর দেবে ধানটা ছিটকে বেরিয়ে যেত আঁটির থেকে, ফসলের ধানগুলো বা যে গম টম ঝাড়ার পর। তো এইখানে দেখানো হচ্ছে কি চ্যাফি অর্থাৎ খোসাযুক্ত এই শস্য দানা মেশিনে আঘাত পাওয়ার পর যখন উৎক্ষেপিত হয়, চারদিকে ছড়িয়ে পড়ে, ঠিক এইভাবে পাথরের টুকরোগুলো যেন ছড়িয়ে পড়েছিল। কিভাবে? এই প্রবাহিতমান জলের সাথে ঝাড়াই শস্য যেন চারিপাশে ছিটকে পড়েছিল। এটাই বলা হচ্ছে চ্যাফি গ্রেন beneath the thresher's wheel। বুঝা গেল? And made these dancing rocks at once, and ever it flung up momently the sacred river, 5 miles meandering with magic motion through wood and dale, sacred river ran। অর্থাৎ এইখানে যদি মানেটাকে আমরা বা অর্থটাকে ছোট্ট করে ধরি, তখন কি হবে? এইখানে দেখা যাবে আল্প নদী কি করছে, ঝর্ণার থেকে বাইর হয়ে জল আবার পাহাড়ের মধ্যে 5 মাইল পথ অতিক্রম করছে, তারপর ধীরে ধীরে গভীর খাতে সেটা প্রবেশ করে যাচ্ছে, সে অন্ধকার সমুদ্রে গিয়ে পড়ছে, এরকম একটা ভাবনা। অর্থাৎ সে আল্প নদীটা গভীর একটা কি লেখা গেল, দেখা গেল যে মিড দিস ড্যান্সিং রক্স, এই নিত্যমান বা দুরন্ত বা চলন্ত বা এইভাবে পড়ন্ত চারদিকে ছিটকে পড়া পাথরগুলোর সাথে অ্যাট ওয়ান্স দ্য রিভার, এই রিভারটা যেন অর্থাৎ অ্যাট ওয়ান্স এভার দ্য প্লাং মোমেন্টলি, অর্থাৎ সময়ের নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া মোমেন্টলি এই নদীটি নদীটি কি হচ্ছে প্রবাহিত শুরু করবেন। প্রবাহিত হবে 5 মাইলস মিয়ান্ডারিং করতে থাকবে, প্রবাহিত হবে ম্যাজি মোশন, একটা ম্যাজি জিগজ্যাগ ওয়েতে মোশনে প্রবাহিত থাকবেন, থ্রু উড জঙ্গলের মধ্য দিয়ে, অ্যান্ড ডেল অর্থাৎ উপত্যকার মধ্য দিয়ে এই নদীটি। দেন রিচ দ্য কাভারেন্স মেজারলেস টু মিন, তারপর সেটা পৌঁছে যাবে সেই গহ্বর বা খন্দরে, যেটা মাপ অপরিযোগ্য বা মাপ করার অসম্ভব, এরকম একটা জায়গাতে টু ম্যান, মানুষের জন্য। অ্যান্ড স্যাঙ্ক ইন্টু টার্মাল্ট টু এ লাইফলেস ওশান, এবং সেটা ডুবে যাবে নদীটা গিয়ে বা মিশে যাবে একটা টার্মাল্ট বিপর্যস্ত লাইফলেস ওশানে, অর্থাৎ নিশ্চয় একটা ভয়ঙ্কর সমুদ্রে গিয়ে মিশবে। And meet this tumult Kubla heard from far ancestral voice prophesizing word, এবং সম্ভবত এই একটা বিপর্যস্ত জায়গা থেকে কুবলা খান যখন দাঁড়িয়ে থাকবেন, তিনি তার ইমাজিনেশনে হয়তো বা কল্পনা চোখে তিনি শুনতে পাবেন তার পূর্বপুরুষেরা অর্থাৎ অ্যানসেস্টার্সরা সেই শব্দের মাধ্যমে তাকে সংকেত দিবে, ভবিষ্যৎবাণী করবে আগাম যুদ্ধের সতর্ক বার্তা। অর্থাৎ লেখা হচ্ছে and amid this tumult Kubla heard from far ancestral voices prophesying war, অর্থাৎ কুবলা খান শুনতে পাবেন এই তার পূর্বপুরুষের বলে যাওয়া ভবিষ্যৎবাণীর থেকে যে আগাম পূর্বাভাস কিসের না এই যুদ্ধের। The shadow of the doom pleasure floated midway on the waves, আর এই শ্যাডোটা আমোদ বা প্রমোদ গৃহের যে শ্যাডোটা, এটা কি হবে? দ্য শ্যাডো, আমোদ বা প্রমোদ গৃহের যে শ্যাডোটা, সেই শ্যাডোটা কিন্তু কি হবে? প্রবাহিত হয়ে প্রবাহিতমান জলের উপরে গিয়ে পড়বে, নদীর মিডওয়ে জলের ঢেউ পর্যন্ত বিস্তৃত হবে। ওয়ার ওয়াজ হার্ড দ্য মিংল্যান্ড মেজার্স ফ্রম দ্য ফাউন্টেন অ্যান্ড দ্য কেভস, ফাউন্টেন ফ্রম দ্য কেভস, যেখানে মিশে যাবে দুটো শব্দ। কিসের শব্দ মিশে যাবে না? ঝর্ণা এবং কি সেই গহ্বরে পড়ে যাওয়া ঝর্ণা যে আওয়াজ, সমুদ্রের যে ধাওয়ান নদীর যে গতি যখন পড়বে জল প্রবাহিতমান হয়ে, তখন যে তার শব্দ করবে এবং শেষমেশে গিয়ে নদী গিয়ে মিশবে সেই গহ্বরে গিয়ে, সেই শব্দ দুটো শব্দ গিয়ে মিশে একটা নতুন ধরনের মিরাকুল বলতে মিরাকেল, একটা রেয়ার ডিভাইস তৈরি করবে, যেটা খুবই তার কাছে অনন্য মনে হবে, এবং সেই শব্দের থেকেই তিনি কিন্তু বুঝতে পারবেন তার পূর্বপুরুষদের বলে যাওয়া পূর্বাভাস আগাম যুদ্ধের। সানি প্লেজার ডুম উইথ কেভস অফ আইস, সেখানে ড্যামসেল, সেখানে তিনি দেখতে পাবেন সুন্দরভাবে তার এই আমোদ বা প্রমোদ গৃহটি, প্লেজার ডুমটি রোদ্রে ঝলমল করা অবস্থায়, উইথ কেভস অফ আইস,
অর্থাৎ গহ্বর থাকবে কিসের, অর্থাৎ অর্থাৎ বড় বড় কেভস থাকবে, খন্দক থাকবে, ঢাকা থাকবে, বরফ আবৃত হয়ে থাকবে, এমন একটা জায়গা সানের অর্থাৎ সূর্যের আলোতে চকমক করে উদ্ভাসিত হয়ে থাকবে। এই কবিতাটির এইটুকু যে অংশ আমরা পড়লাম, এটা সম্ভবত বলা যেতে পারে ফার্স্ট পার্ট। এইবারে কবি আর একটু অন্যভাবে দেখছেন, সেখানে হয়তো আমি কি ছবিটা ঠিকঠাক আসছে না, জাস্ট প্রথম প্রচেষ্টা, এটা ছোট্ট সংক্ষিপ্ত জাস্ট বেঙ্গলি মিনিং, তার কারণেই এটা। তো এইখানে দ্বিতীয় পার্টে আমরা দেখতে পাবো, এই পার্টটাতে দেখতে পাচ্ছি আ ড্যামসেল উইথ এ ডালসিমিয়ার, অর্থাৎ এ ড্যামসেল কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে এক গার্ল, অর্থাৎ আ গার্ল, আ মেয়ে, উইথ ডালসিমিয়ার। ডালসিমিয়ার মানে হচ্ছে আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আমাদের যেন নানান ধরনের গান গাওয়ার জন্য যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকে, হারমোনিয়াম বা হার্প বা সিতার, এই ধরনের এগুলো যে ডালসিমিয়ার। মেয়ে যে ডালসিমিয়ার নিয়ে ইন এ ভিজন ওয়ান্স আই সো, অর্থাৎ একটা মেয়েকে সে দেখলো স্বপ্নে, আর একবার সে ডালসিমিয়ার নিয়ে তার মিউজিক বা সুরেলা সে মিউজিক সঙ্গটি নিয়ে একটা মেয়ে কি করেছেন। ইট ওয়াজ অ্যান অ্যাবিসিনিয়ান ম্যান, অ্যাবিসিনিয়ান একটা মেয়ে, সম্ভবত ইউথোপিয়ান মেয়েদেরকে অ্যাবিসিনিয়ান বলা হয়, ইউথোপিয়ান মেয়েদেরকে, সম্ভবত জিনটা ওখানেই। তো অ্যাবিসিয়ান মেড অ্যান্ড অন হার ডালসিমিয়া সি প্লেড সিঙ্গিং অফ মাউন্ট অ্যাবোরা। এই সিঙ্গিং অফ মাউন্ট অ্যাবোরা সম্পর্কে এক ধরনের, এটা একটা অ্যাবোরা, অ্যাবোরাবিলস বলতে একটা গ্রেট মাউন্টেন, দেখতেই পাচ্ছ লিখেছি, হুইচ ইজ মেনশন ইন পিলগ্রিমেজ, স্যামুয়েল পিলগ্রিমেজ, যে স্যামুয়েল পাঁচে যে লেখা পিলগ্রিমেজে উল্লেখ আছে কথাটা, এটা একটা রিয়েল রিভারই বলতে বলা যায়, এবং এরও রেফারেন্স রয়েছে প্যারাডাইজ লস্ট মিল্টনের বুক নাম্বার 4 আমরা দেখতেই পাই, এর রেফারেন্স রয়েছে, এটা একটা রিয়েল এবং নট ইমাজিনারি প্রতি একটা পবিত্র মাউন্টেন, মাউন্ট অ্যাবোরা। এবং ওই মেয়েটি সে গান গাচ্ছেন প্রেজে, কার সম্পর্কে, না কিসের সম্পর্কে, না মাউন্ট অ্যাবোরার সম্পর্কে, ডালসিমিয়ার নিয়ে হাতে। ওকে, তো এই রেঞ্জগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট সেন্সকে অ্যাপিল করছে। এটা হচ্ছে এক্সোটিক, যে আমরা এক্সোসিজম বলছিলাম কবিতার, বা সেন্সুয়াসনেস বলছিলাম, এই লাইনগুলো এখানে কিন্তু বলা যেতে পারে। কুড আই রিভাইভ উইথ মি হার সিম্ফনি অ্যান্ড সং টু সাচ এ ডিপ ডিলাইট ইট উড উইন মি। এবং বলা যেতে পারে সংক্ষেপে এই লাইনটাতে যে তার এই সুন্দর যে একটা গান, বা যেটা আমাকে কি করেছিল, জিতে নিয়েছিল। অর্থাৎ আমি কবি স্বপ্নে একটা আবিসিনীয় মহিলাকে দেখলাম, যে মহিলা ডালসিমিয়া বাজিয়ে গান করছে, আর তারই গান ভেসে আসছে অ্যাবোরা পাহাড়ের এক সুর নিয়ে, যেটা কি আমাকে মোহিত করেছিল, যেটা আমাকে মোহিত করেছিল বলা যেতে পারে। এবং সেই সময় মোহিত করার পরে আমি মনে মনে ভেবেছিলাম, এবং সেখানে কি যে এই ধরনেরই আনন্দ, টু সাচ আ ডিপ ডিলাইট ইট উড উইন মি, আমাকে মোহিত করেছিল এরকম একটা গভীর এক্সট্যাটিক প্লেজার, অসম্ভব বিভৎস আনন্দপূর্ণ একটা মিউজিক, যেটা আমাকে জিতে নিয়েছিল, মোহিত করেছিল। অ্যান্ড দ্যাট উইথ মিউজিক লাউড অ্যান্ড লং, যেটা দীর্ঘক্ষণ সময়ে এবং উচ্চস্বরে, আই উইল বিল্ড দ্য ডোম ইন এয়ার। আমিও মনে মনে ভাবলাম যে আমি কি করব, মনে মনে ভাবলাম কবিতাতে, যে আমার কবিতাতে আমি মনে মনে ভাবলাম, ভেবেছিলাম যদি এই সঙ্গীত, এই সুর আমি আমার কল্পনার মাধ্যমে আমার কবিতায় দিতে পারতাম, তাহলে কবিতায় আমিও এক প্রমোদ ভবন তৈরি করতে পারতাম, আর তা হলো কুবলা খানের প্রমোদ ভবনের থেকেও সুন্দর হবে হয়তো। অর্থাৎ তার যে কল্পনা, অর্থাৎ যে স্পন্টেনিয়াস ফিলিংটা ছিল, যে ইমাজিনেশনটা ছিল, সেটার মাধ্যমে কার সম্পর্কে, অ্যাবিসিনিয়ান মহিলা ডালসিমিয়ার এবং তার সুর সম্পর্কে, যেটা এতটাই মোহিত করতো সবাইকে, কবি বলছেন যে এটা যদি আমি কবিতায় প্রকাশ করতে পারতাম আমার লেখনির মাধ্যমে, তাহলে কি হতো, হয়তো বা তিনি ভেবে নিয়েছিলেন যেটা কুবলা খানের অরিজিনাল এবং প্রকৃতপক্ষে ছিল প্রমোদ ভবন, তার চাইতেও তার লেখনির মাধ্যমে মানুষ কল্পনায় দেখতে পাবেন এর থেকেও অতি অসাধারণ রেয়ার একটা প্রমোদ ভবন, যেটা এক কথায় বলতে গেলে
কুবলা খাঁর প্রমোদ ভবনের চাইতে ঢের গুণ ভালো হবে বা ঢের গুণ সুন্দর হবে, তিনি এটা ভেবেছিলেন। সো to the point, that sunny dome, those caves of ice, এই ঝলমলে রোজ চকমকে আলোদের প্রভাবে সূর্যালোকিত চকমকে বা উদ্ভাসিত ডোমটি, প্রমোদ ভবনটি, those caves of ice, অর্থাৎ এই বরফাবৃত, বরফের ঢাকা নিয়ে, এই যে গহর নিয়ে বরফে, and all who heard should see them there. খুব ইম্পর্টেন্ট লাইন, and all who heard, এবং যারা শুনবে আমার কবিতা, যারা বুঝতে পারবে আমার কবিতা, should see them, তারা দেখতে পাবে দেয়ার। কি দেখতে পাবে? কল্পনার চোখে তারা বুঝতে পারবে, তারা অনুভব করতে পারবে। সেন্সুয়াসনেস দেখো পুরোটাই কিন্তু, এবং এক্সোটিকনেস, তারা বুঝতে পারবে। অল, সবাই, হু হার্ড, যারা কবিতা পড়বে বা শুনবে, should see, তারা দেখতে পাবে, অর্থাৎ ডাইরেক্ট অ্যাপিল টু আওয়ার সেন্সেস, হিয়ারিং অ্যান্ড সিং, অর্থাৎ কি অলফ্যাক্টরি অ্যান্ড অডিটোরিয়াল সেন্সকে অ্যাপিল করছে আমাদের এখানে। সো অল হু হার্ড শুড সি দেম দেয়ার, দেখতে পাবে তারা সবাই। অ্যান্ড অল শুড ক্রাই, সবাই তখন চিৎকার করবে, সমস্ত পাঠকেরা বা যারা কল্পনা করবে সেই সমস্ত কল্পনার চোখে তারা দেখতে পেয়ে তারা চিৎকার করে উঠবে, বিওয়ার, সতর্ক, সতর্ক। কেন সতর্ক করবে? হিজ ফ্ল্যাশিং আইজ, হিজ বলতে কার? এখানে কুবলা খাঁয়ের ফ্ল্যাশিং আইজ, যিনি আমাদের একজন কি ছিলেন? মঙ্গোলিয়ান এম্পারার ছিলেন কুবলা খাঁ। এবং আগেই বলেছি যে চেঙ্গিস খাঁয়ের তিনি ছিলেন কি নাতি, অর্থাৎ চেঙ্গিস খাঁ যখন রাজত্ব করেছিলেন মুঘল এম্পায়ারটাকে, মঙ্গোলিয়ান এম্পায়ারকে 1206 সালে তিনি স্থাপন করেছিলেন এবং 1227 পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। এবং তারই কি ছিলেন, গ্র্যান্ডসন ছিলেন, ওটার বলতে গ্র্যান্ডসন ছিলেন, তিনি রাজত্ব করেছিলেন কতদিন পর্যন্ত? আমরা আগেই বলেছি 1257 থেকে 1294 পর্যন্ত। সেই কুবলা খাঁকে, তার চোখগুলোকে চকমক করে তারা দেখতে পাবেন, হিজ ফ্লটিং হেয়ারকে তারা দেখতে পাবেন, তার পুরুর করা দুলে যাওয়ার চুলকে তারা লক্ষ্য করতে পাবেন। ওয়াব এ সার্কেল রাউন্ড হিম, তারপর তারা ভয়ে হয়তো ওই সমস্ত পাঠকের কল্পনায় বা পাঠকেরা যারা শুনবে কবিতা তার পাশে 3 বার ধরে চক্কর দিবেন, ঘুরবেন, তাকে ঘিরে 3 বার ঘুরবেন। অ্যান্ড ক্লোজ ইউর আইজ, চোখ বন্ধ করবে, উইথ হলিডেড, ভয় নিয়ে, কিছুটা পবিত্র ভয় নিয়ে তারা চোখ বন্ধ করে ফেলবে। ফর হি অন হানি ডিউ হ্যাথ ফেড অ্যান্ড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ প্যারাডাইস, অর্থাৎ যিনি, অর্থাৎ পবিত্র স্বর্গ বা হ্যাভেনের জাত নানান খাবার খেয়েছেন বা সেখানকার যিনি পানীয় পান করেছেন। অর্থাৎ যদি সংক্ষেপে আমি এইটুকু অংশটিকে একটু সুন্দর করে বলার চেষ্টা করি, তাহলে এটা এমন দাঁড়াবে, কি দাঁড়াবে? যারা আমার এই কবিতা পড়ত তারা তাদের কল্পনার চোখে পরিষ্কারভাবে দেখতে পেত সেই প্রমোদ ভবন আর কুবলা খানকে। কল্পনার চোখে তারা তার প্রমোদ ভবনকে দেখতে পাবে এবং কুবলা খানকে দেখতে পাবে কল্পনার চোখে। তারা মনে মনে কুবলা খানকে বিরাট জাদুকর ভাববে, ভয় পাবে তার ফ্ল্যাশিং আইজকে, বিস্ফারিত চক্ষুকে, আগোছলা চুলকে, এলোমেলো চুলকে, আর দেখে তারা তার থেকে সাবধান সাবধান করে চিৎকার করে উঠবে এবং তারা 3 বার চক্কর কাটবে। এবং কারণ কুবলা খাঁ স্বর্গীয় খাবার খেত এবং স্বর্গীয় অমৃত পান করত, তার কারণে এই দুটো লাইন কনক্লুডিং লাইনে বলা যেতেই পারে যে কুবলা খাঁ সেই সময়ে পয়েটিক ক্রিয়েশনে, ইমাজিনেশনে তিনি, এই দুটো লাস্ট লাইনের দ্বারাই বোঝা যাচ্ছে তিনি আর সাধারণ মানুষ ছিলেন না, তিনি যেন একটা অসাধারণ মানুষ রূপে, একটা সুপার হিউম্যান হিসাবে পরিগণিত হয়েছিল। কিসের পাওয়ারে? না কবিতার পাওয়ারের দরুন, যার কারণে সাধারণ মানুষ তার সাধারণ অস্তিত্ব নয়, তার যেন একটা সুপার হিউম্যান অস্তিত্বে বিলিভ করার কারণে এগুলো হতো। অ্যাকচুয়ালি দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ইজ দ্যাট আ পয়েট কট ইন স্পেল অফ পয়েটিক ইন্সপিরেশন, কবি এখানে কাব্যিক অনুপ্রেরণায় ট্রানসিট করবে, অর্থাৎ পয়েটিক ইন্সপিরেশনের মাধ্যমে, পয়েটিক কাব্যিক তার অনুপ্রেরণার মাধ্যমে তিনি রূপান্তরিত করবেন, বা পয়েট এটার ক্ষমতা রয়েছে, পোয়েট্রির আমরা জানি, রূপান্তরিত করবে কাকে? তার মান্ডনিক এক্সিস্টেন্স, কুবলা খানের যে জাগতিক, কুবলা খানের যে
earthly বা পার্থিব অবস্থান সেটাকে তিনি উত্তীর্ণ করবেন কি becomes a superhuman being কোথায় একটা সুপার হিউম্যান বিং হিসেবে অর্থাৎ একটা অতি মানব হিসেবে অর্থাৎ দেবত্ব হিসেবে সো এটা আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা ছিল সাধারণভাবে এর অর্থটিকে উপস্থাপনা করা থ্যাংক ইউ for mistakes sorry for mistakes